দেশি ডাব এখন বেশি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বললেন পাইকারিতে ডাবের দাম বেড়েছে গড়ে ৩০ টাকা, খুচরা বাজারের দাম বাড়তি ৫০ টাকা পর্যন্ত, আর দাম ঢাকার বাইরে আরও বেশি। এদিকে তীব্র গরমে রোজার পর আবারও দাম বেড়েছে আনারস, তরমুজের মতো রসালো ফলের। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। দেশে ডেঙ্গু এলো আর দামি ফলে পরিণত হলো ডাব। এখন তো তীব্র গরম, তাই দাম আরও বাড়তি, যে কারণে ছোঁয়া যাচ্ছে না এই দেশি ফল। গেল ২ সপ্তাহে ছোট ডাবে ৩০ আর বড়গুলোতে বেড়েছে ৪৫ থেকে ৫০ টাকা। অর্থাৎ ৫০ টাকার ডাব বিক্রি হচ্ছে ৮০, আর ৮০, ৯০ ও ১০০ টাকার ডাব বিক্রি হচ্ছে ১৩০, ১৪০ ও ১৫০ টাকায়। ঢাকার বাইরে ডাবের দাম এখন আরও বেশি। অন্য শহরগুলোতে বড় আকারের ডাব কিনতে হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। ডাবল দাম, কারণ এটাকে ডিপেন্ড অন দ্য সিচুয়েশন, যে গরম পড়তেছে আর উনিও গরমের মধ্যে আছে, এই জন্য দামটা একটু বেশি নিচ্ছে। রায়পুরে যদি এই ডাবটা ৩০ টাকা কিনে ৩০ টাকা, কিন্তু এখানে আসি ১২০ টাকা হয়ে গেছে। এখন করার কিছু না, সিন্ডিকেট ব্যবসা ভাই। বাড়ছে প্রচন্ড গরম, শরীর দেখাম পরে ডাব খাওয়া আসে, খালি ডাব আর ডাব। মূল্য বৃদ্ধির প্রথম কারণ হলো মুদ্রাস্ফীতি। আমাদের টাকার মান গেছে কমে, ১ নম্বর। দ্বিতীয় নম্বর বিষয় হলো, যখন মানুষের অসুস্থতার একটা সুযোগে কিছু ব্যবসায়িক এই ডাবের মূল্যটা একদম বৃদ্ধি করে দিয়েছে। এদিকে ডাবের পাশাপাশি দাম বেড়েছে রসালো ফল আনারসের। পাইকারিতে প্রতি পিস বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত, আর খুচরায় বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৬০ টাকায়। আনারস বড়টা ৩০ থেকে ৩৫ টাকা বিক্রি হয়, মাঝারিটা ২০ টাকা ২২ টাকা, ছোটোটা ৩ টাকা, তার চেয়ে একটু বড় ১০ টাকা ১২ টাকা। এদিকে বয়কটের পর রোজায় তরমুজের দাম কমলেও এখন আবার ফিরে এসেছে আগের দামে। মিরপুর বেড়িবাঁধে পাইকারিতে বড় আকারের তরমুজ বিক্রি হচ্ছে ৩৫,০০০ টাকা শ। ছোট ও মাঝারি আকারের তরমুজের দামও এখন বেশ চড়া, বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০,০০০ টাকা শ। মোবাইলের দাম বেশি, দামে বিক্রি হচ্ছে উপরে ৩৫, ৩০, ৩২, ২৭, ২৮, আবার ২৫, আর এইসব বাজার তো ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে যায়। আগে আমরা যেটা ধরেন ১৫,০০০ টাকা কিনতাম, ওইটার এখন বর্তমান বাজার হলো ২৫ থেকে ৩০, প্রায় ডাবলের কাছাকাছি। অবশ্য কিছুটা কমের দিকে বিদেশি ফল মালটার দাম, বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা। গরমে সুস্থতার জন্য যখন রসালো ফল খেতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, তখন ব্যবসায়ীদের নজর সেই দিকে। বরাবরের মতো অস্থির ডাবের বাজার। রমজানের তুলনায় বেড়েছে তরমুজের দাম। বেল, লেবু, পুদিনা পাতা সহ শরবত হিসেবে ব্যবহার উপযোগী প্রায় সবকিছুরই দাম এখন বেশি। ভোক্তা অধিকার কি করছে, যুক্ত করে নিচ্ছি ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামানকে। জি, স্বাগত জানাচ্ছি। আমরা দেখছিলাম যে আসলে এর আগেও ডেঙ্গু সময় আসলে ডাবের দাম যেমন বেড়েছে, ঠিক এখন গরম পড়ার সাথে সাথে একই অবস্থা তৈরি হয়েছে। আবার অভিযানের পর রমজানে আমরা দেখেছি তরমুজের দাম কমে এসেছিল, কিন্তু এখন পাইকারিতে পিস হিসেবে বিক্রি করা হলে খুচরা কোথাও কোথাও আমরা দেখেছি যে কেজিতে বিক্রি করা হচ্ছে। জোরালোভাবে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না কেন? শুধু কি অভিযান দিয়ে এসব বন্ধ করা যাবে, না আর কিছু করতে হবে আসলে? ধন্যবাদ। আপনারা যে নিউজটা দেখালেন এটি বাস্তবতা, এবং আপনার মনে আছে যে ডেঙ্গু ডাব আবিষ্কার হলো বাংলাদেশে, এবং সেই ডেঙ্গু ডাবের অবস্থাটা এমন হলো যে তখন বর্ষা ছিল এবং ডাবের দাম কিন্তু সেখানে আপনার ২০০ টাকা পর্যন্ত হয়ে গেছিল। এবং তখন আমরা এটা নিয়ে কাজ করেছি, এবং সেখানে যেটা দেখলাম যে তখন তারা অজুহাত দিয়েছিল, অজুহাতের অপেক্ষায় থাকে। সেটি হলো যে তখন বর্ষায় নাকি গাছে উঠতে সমস্যা হয়, এখন গরমে আবার সেই গাছে উঠতে সমস্যা হয়তো। এটা আসলে সবকিছু অজুহাত, এবং আমরা সেই অজুহাতের পরেও আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা কয়েকদিন ধরে, বিশেষ করে আমাদের ঈদের পরে, আমরা এই ডাব নিয়ে, এবং বিশেষ করে আপনার এই গরমের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের ইলেকট্রনিক পণ্য, ফ্যান অথবা যেমন চার্জার, যেটা এবারে যেহেতু লোডশেডিং কম, সেই ক্ষেত্রে চার্জারের দাম খুব বেশি বাড়েনি, তারপর ফ্যানের দাম বেড়েছে, এগুলো নিয়ে আমরা কাজ করছি। তরমুজের যেটা হয়েছে যে আপনার রমজানের সময় যেটা আপনার প্রতি পিস যেখানে ৮০০ টাকা বা ৮০ টাকা কেজি দরে বিক্রি হতো, আমরা ইন্টারভেনশন করার পরে এটি কিন্তু ২০০, ২৫০, ৩০০ টাকা হয়ে যাচ্ছিল। এখন আবার তরমুজের দাম বাড়তে এটা দেখেছি আমি। আমরা এগুলো নিয়ে কাজ করছি, কিন্তু মূল বিষয়টা হলো যে আমাদের যে ট্র্যাডিশনাল যে সাপ্লাই চেইন আছে, অর্থাৎ এই যে হাত বদল এবং এই এক অজুহাত, এবং এই অজুহাতে একদম মোকাম থেকে, কিন্তু এটি যে একদম মানে আপনার খুচরা পর্যায়ে যে বাড়াচ্ছে তা না, আমাদের একদম যেখান থেকে সেই মোকাম, সেখান থেকে কিন্তু আপনার দেখা গেল যে এগুলো বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবং সেখানে এই সাপ্লাই চেইনে আসলে আমরা যতক্ষণে একদম এই যে ট্র্যাডিশনাল পদ্ধতি আছে, সেখানে যতক্ষণে আমরা এটাকে টোটালি আমরা কি বলে যে স্মার্ট বিপণন ব্যবস্থা না করতে পারবো, ততক্ষণে কিন্তু এটি
আপনার আপনারা এটি নিয়ন্ত্রণ করা অভিযান যেমন করেছেন, আপনারা আলোচনা করেছেন এবং প্রায় সময় আলোচনা করছেন। আমরা কিছুদিন আগে বাণিজ্য প্রতিমন্ত্রী এবং আপনারা সহ ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সমিতির পক্ষে দাম নিয়ন্ত্রণ করতে একটা দায়িত্ব দিয়েছেন। কার্যত কোনো উদ্যোগ আমরা সেখানে দেখিনি। এই যে অন্য কিছু করা, যে অভিযান ছাড়া অন্য কিছু করা, সেগুলো তো আসলে মূল পয়েন্টে কাজ করছে না, এটি কেন? না, এখানে একটা বিষয় হলো যে পণ্যগুলো প্যাকেটজাত করা যায় সেটা আমরা এখনো কিছু সেই প্যাকেটজাত পণ্যের কিছু খোলা পণ্য আছে, যেমন আমি যদি বলি উদাহরণ দিয়ে চাল, ডাল, চিনি, তেল, এগুলো এখন খোলা পণ্য আছে। এটা যখন আমরা প্যাকেটজাত ফুল করতে পারবো তখন কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু একটা মনিটরিং করা যাবে, কারণ সেখানে এমআরপি লেখা থাকবে এবং কোন কোম্পানি সেটা লেখা থাকবে। কিন্তু এই যে কাঁচা পণ্য, বিশেষ করে এই যে ডাব থেকে শুরু করে আমাদের সবজি, এটি কিন্তু এখনো বিদেশে যেটা হয় যে আপনার এগুলোও কিন্তু এখন অনেকগুলোই আপনার তারা প্রসেস আকারে আপনার চলে আসে বাজারে। এবং আমরা আসলে আমাদের এই প্রবণতা যেটা আছে সেটি হলো যে যখন এই খোলা পণ্য বিক্রি হয় তখন কিন্তু আমরা আসলে এটা মূল্য নির্ধারণ করে দিতে পারি না, বা মূল্য নির্ধারণ যেটা কৃষি বিপণন করে সেখানে এটি বাস্তবায়ন অনেক ক্ষেত্রে করা যাচ্ছে না। সেখানে আমি মনে করি যে এই যে হাত বদলের ফলে যে দামগুলো বেড়ে যায়, সেখানে আরো কিছু আছে, পরিবহন সহ বিভিন্ন ভাবে কিন্তু ধাপে ধাপে প্রতি ঘাটে ঘাটে দাম বেড়ে যাচ্ছে। সেই জায়গাগুলোতে যে জিনিসটা আছে যে আপনার যতক্ষণে আমরা এই জায়গাগুলোকে বিপণন ব্যবস্থাকে ফর্মাল একটা বিপণন ব্যবস্থা না করতে পারবো ততক্ষণে এটি আসলে ওইভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না। ঠিক ফর্মাল বিপণন ব্যবস্থাটা আসলে কি বোঝাতে চাচ্ছেন, কিংবা ডিজিটাল ব্যবস্থাটা বলতে আসলে কি বোঝাতে চাচ্ছেন? না, প্রথমে হলো আমরা যেটি আছে যে রিফাইনারি গুলোর সাথে আমরা অলরেডি একটা লঞ্চ করেছি, যেটা হলো আমরা স্মার্ট যেটা বিপণন ব্যবস্থা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা একটা অ্যাপস আমরা চালু করেছি, সেটি আপাতত রিফাইনারি গুলোতে চিনি এবং তেলের ক্ষেত্রে এটি দিয়ে আমরা একদম ট্র্যাক করতে পারবো। এটি আমরা পাইলটিং করছি। এর বাইরে যেগুলো আছে, যেমন ধরেন আপনি এই যে একটা কৃষক যেটা উৎপাদন করে সে যেটা বিক্রি করে, এরপর ওখানে ফরিয়ারা থেকে শুরু করে পরিবহন সেক্টরে যে আপনার অনিয়মগুলো আছে, এগুলোর পরে কারণ বাজারে ট্রাকে বসে আপনার দাম বেড়ে যাচ্ছে। এখন এই জিনিসগুলো যতক্ষণে আমি এই ধাপগুলোকে অথেন্টিক ভাবে বা ডকুমেন্টেড, যেমন আমরা কোথাও কিন্তু আপনার ক্রয় বিক্রয় রসিদ পাচ্ছি না, এখন এটি আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। সেই জায়গাগুলোতে যে জিনিসটা হলো যে ব্যবসায়ী কমিউনিটি যারা আছে, বিশেষ করে এপিসিএস, তারাও বলছেন, কিন্তু ইনফ্যাক্ট অন গ্রাউন্ডে তো এটা হচ্ছে না। এখন আমরা যেটা মনিটরিং করি বা এটা কিন্তু আপনার অ্যাডহক একটা বেসিস, কিন্তু অ্যাডহক বেসিসে কিন্তু আমরা এটি টোটালি সাস্টেনেবল কোনো সমাধানে আসতে পারি না। তবে যে জিনিসটা আপনার তরমুজের যে উদাহরণ যেটা দিলেন, সেখানে ভোক্তাদেরও বিষয় আছে যে আমাদের বিশেষ করে রোজার প্রথম দিকে যে পণ্যগুলোর দাম বেড়ে যায়, সেটা হলো আমাদের অতি কেনার প্রবণতা থেকে, অর্থাৎ বাজারে আমরা একটি মানে আমাদের যখন ডিমান্ডটা আমরা বাড়িয়ে দিই তখন কিন্তু এই সাপ্লাই চেনের এই সুযোগে আপনার দামটা বেড়ে যায়। এবং আপনি দেখেছেন এই বছর রোজায় আপনার 7 বা 10 রমজানের পরে সবকিছু কিন্তু মোটামুটি একটি স্ট্যাটিক অবস্থায় চলে আসছিল এবং পড়তির দিকে ছিল। সেই জায়গাগুলোতে আমাদের ভোক্তাদের সচেতনতার যে বিষয়গুলো আমরা বলছি, সেখানে আমাদেরও কিন্তু এই পণ্যগুলো যখন দাম বেড়ে যায় তখন যদি আমরা সীমিত আকারে যদি আমরা এটা কিনি, যেটা একদম এসেনশিয়াল না, অর্থাৎ চাল আমি তো সীমিত আকারে কিনতে পারবো না, কিন্তু যেগুলো একদম মানে খুব বেশি এসেনশিয়াল না, সেই জায়গাটাই করা যাবে। এখন সেই প্রসঙ্গে আসবো একটু, আমরা একটু স্মার্ট বাজার ব্যবস্থার কথা বলছেন, সেই প্রসঙ্গে একটু আবার একটু আসতে চাই। যেখানে যোগান এবং চাহিদা বাজারকে নির্ধারণ করে থাকে, সেখানে আসলে কোনো ডিজিটাল মাধ্যম কিভাবে এইটি ফাইন্ড আউট করতে পারবে, কিভাবে বুঝতে পারবে যে আসলে মার্কেটটি কোন দিকে যাবে, বা এটা আসলে বোঝা সম্ভব কিনা? এখানে একটা বিষয় আছে যে দেখেন, আমরা সবসময় বলি যে আমাদের বাম্পার ফলন হয়েছে। আমি যদি চালের কথা বলি, পেঁয়াজের কথা বলি, আলুর কথা বলি, আপনার ঠিক এই মুহূর্তে আলুর দাম হচ্ছে 20 থেকে 25 টাকা, কিন্তু বাজারে এখন আলু 40 থেকে 45 টাকা, 50 টাকা কোনো হচ্ছে। এখন কথাটা হলো যে আমার যদি উৎপাদন যদি এত বেশি হয়, তাহলে আমার যে ডিমান্ড যেটা আছে, আমার যে চাহিদা, সেটার সাথে কি এটি কি সারপ্লাস নাকি সমান সমান নাকি চাহিদা আছে, এই জায়গাগুলোতে আমরা কিন্তু প্রপার স্ট্যাটিস্টিক্স পাচ্ছি না। এখানে বাণিজ্য মন্ত্রণালয় বা ভোক্তা অধিকারের পক্ষে যেটা হয়, যখন বাজারে যে দাম, তখন কিন্তু আসলে আমাদের যে প্রস্তুতিটা দরকার, কখন আমার প্রতি বছর আমার চাহিদাটা কত, আমার যোগানটা কতটুকু আছে, আমাদের দেশি উৎপাদন কতটুকু আছে, প্রয়োজনে আমার উৎপাদন যদি কম থাকে তাহলে আমার কখন আমরা আমদানি করতে হবে, এই বিষয়গুলো কিন্তু এখনো আমরা কিন্তু প্রপারলি আমরা এটি সমন্বয় ভাবে করতে পারছি না। এখন হয় কি যে যখন দাম বেড়ে যাচ্ছে তখন আমরা মাঠে নামছি, কিন্তু দাম বেড়ে যাওয়ার আগের যে কারণগুলো সেটা কিন্তু আমরা মানে ওইভাবে অ্যাড্রেস করছি না। সেই জায়গাটাই আমি ওই স্মার্ট বিপণন ব্যবস্থার কথা বলছি। অর্থাৎ স্মার্ট বিপণন ব্যবস্থা তখনই করা সম্ভব যখন আমার চাহিদা যখন একটা সময় থাকে,
এবং সেই ক্ষেত্রে যে জিনিসটা হলো যে আমাদের যে বিষয়গুলো, যেমন বিদেশে কি হয়, বিদেশে কিন্তু সিজন বলেন, অফ সিজন বলেন, পিক সিজন বলেন, তখন কিন্তু মোটামুটি একটা স্ট্যাটিক পর্যায়ে থাকে, খুব বেশি কিন্তু আপনার ফ্লাকচুয়েট করে না। কিন্তু আমাদের দেশে হয় কি, আপনার একদিনে আবার দ্বিগুণ দাম বেড়ে যায়, 3 গুণ দাম বেড়ে যায়। এই যে সেই ক্ষেত্রে আসলে আপনি যেটি বলছেন স্মার্ট ব্যবস্থা, সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক এখন এই সময় যেই ফলের চাহিদা বাড়ছে, তখন এখন আসলে আপনারা কি প্রতিবিধান নিতে চাচ্ছেন এই সময়ের জন্য? না, এখানে আমরা তো যেটা আছে মনিটরিং করছি, এবং আপনারা দেখেছেন আমাদের মনিটরিং এর ফলে কিন্তু অনেক রেজাল্টও এসেছে। আমি ওই যে যেটা ডেঙ্গু ডাবের কথা বললেন, তখন ওই আপনার ডেঙ্গুর সময় যখন বেড়ে গেল, আমরা আমাদের কার্যক্রম নেটওয়ার্কটা বাড়িয়েছিলাম এবং সেখানে কিন্তু আমরা গভীর রাতে অভিযান করেছি, সেটা হয়েছে। এর বাইরেও যেগুলো আপনি, আমার অনেকগুলো উদাহরণ আছে, ডিমের ক্ষেত্রে বলেন, আপনি ব্রয়লার মুরগির ক্ষেত্রে বলেন, আমরা সেগুলো রেজাল্ট পেয়েছি। গরুর মাংসের জন্য বলেন, সেখানে রেজাল্ট পেয়েছে। এখন বিষয়টা হয়েছে কি, যে অজুহাতের অপেক্ষা এমন থাকে যে যখন যে সুযোগটা পায় তখন বাড়িয়ে দিচ্ছে। এখন ধরেন যেমন আপনার গত বছর যখন লোডশেডিং হলো, তখন যেভাবে আপনার হঠাৎ করে আপনার চার্জার ফ্যানের দাম বেড়ে গেল, এবছর কিন্তু চার্জার ফ্যানের দাম বাড়েনি, কারণ লোডশেডিং হয়নি। এখন যেটা হয়েছে যে বেড়ে গেছে, আমরা ওই জায়গাগুলো করছি। এই বিষয়টি হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু আপনার একটা বিশাল কিন্তু একটা এরিয়া, এবং সেই বিশাল এরিয়াতে কাজ করতে গেলে আমাদের সকলের অংশগ্রহণ দরকার। ভোক্তার যেমন অংশগ্রহণ দরকার, আপনারাও কাজ করতে হবে এবং একই সাথে ব্যবসায়ীরাও আসলে কোঅপারেট করতে হবে, এই বিষয়টি বলছিলেন। অনেক ধন্যবাদ শফিকুজ্জামান আমাকে সময় দেওয়ার জন্য।